আমি শিক্ষানবী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। আমার সঙ্গে রয়েছেন ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক দেবপ্রসাদ হালদার মহাশয়। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, সেই ডিএ মামলাতে যে আমাদের কেস চলছে, সেই মামলাতে একটা পক্ষ হিসেবে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, সমস্ত যে রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের হয়ে যে লড়াইটা লড়ছেন, তাদের মধ্যে অন্যতম সংগঠন ইউনিটি ফোরাম, অন্যান্যরাও রয়েছেন। তো আমরা বিগত দিনেও এই মামলার জন্য আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী আমরা 25,000 টাকা আগে দান করেছিলাম এর জন্য আইনি লড়াইয়ের জন্য। আজকে আমরা চেক তুলে দিলাম এই দেবপ্রসাদ হালদার বাবুর হাতে 30,000 টাকা, এবং এখন আমরা দেবপ্রসাদ বাবুর কাছে কয়েকটা বিষয়ে জানব এবং সেটা সকলের উদ্দেশ্যেই সেটা জানব যে এই যে ডিএ মামলা চলছে, দেবপ্রসাদ বাবু এই ডিএ মামলা চলছে প্রায় 14 বার পিছিয়ে গেছে। এটা নিয়ে কিন্তু কর্মচারী মহলে, শিক্ষক মহলে একটা প্রশ্ন উঠছে যে বারবার এই যে পিছিয়ে যাচ্ছে, কোনো শুনানিটাই হচ্ছে না। এ ব্যাপারে আপনাদের বক্তব্য, আপনারা তো ওখানে ছুটছেন এবং সুপ্রিম কোর্টে আপনারা যাচ্ছেন বারবার, এটাতে কি অভিজ্ঞতা, কি আপনাদের বিষয়, আপনাদের বক্তব্য? দেখুন, একটা কথা হচ্ছে যে আমরা হাইকোর্ট পর্বে এবং স্যাট পর্বে 6 বার কর্মীদের পক্ষে জয় পেয়েছি। অনলি ফর কিলিং টাইম সরকার পক্ষ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, অ্যাপিল করেছে। এখানে সরকার পিটিশনার। তো মামলা সুপ্রিম কোর্টে ওঠার পরে, এসএলপি হওয়ার পরে আমরা হচ্ছে রেসপন্ডেন্ট। এইবারে সেখানে দেখা যাচ্ছে যে বারে বারে সুপ্রিম কোর্টে তারিখে তারিখ হচ্ছে, শুনানি হচ্ছে না। প্রথম দিকে একবার 40 মিনিটের বেশি শুনানি হয়েছিল, তারপর আর কোনো শুনানি হয়নি। এখন ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজে রয়েছে, অর্থাৎ এসএলপিটা আদৌ গ্রহণীয় না গ্রহণযোগ্য নয়, এইটা হচ্ছে বিবেচ্য বিষয়। যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং, আমরা অন্য কোনো মন্তব্য করতে পারি না। দেরি কোন কারণে হচ্ছে, কি হচ্ছে, আমরা চুলচেরা বিশ্লেষণ করলেও সেটিকে পাবো না। আমাদের শুধু চাই হচ্ছে ধৈর্য। যখন গেছে তখন শেষ হবেই। তবে আমরা চেষ্টা করে আমাদের আইনজীবী বদল করে আমরা মাননীয় সিনিয়র আইনজীবী করুণানন্দী মহাশয়কে গত 7/1/2025 তারিখে আমরা নিয়োগ করেছি। তিনি সাবমিশন করেছে। আচ্ছা, এই ব্যাপারে একটু বলি। আপনারা করুণানন্দী ম্যাডামকে নিয়োগ করেছেন, এটা একটা ভালো খবর খুবই। তার আগে আমি ওই ব্যাপারটাতে যাচ্ছি, তার আগে বলতে চাইছি যে বারবার শুনানি পিছিয়ে যাওয়া, তার জন্য তো খরচ হচ্ছে। প্রত্যেকবারে যে হিয়ারিং এর যে খরচ, সেটা কি কম হচ্ছে? ধরুন পিছিয়ে গেল, কোনো হিয়ারিংই হলো না, তার জন্য কি খরচা কোনো কম হচ্ছে? না, খরচা সেম থাকছে। কারণ সবাই জানে যে ডেটে উকিলবাবুরা তো আর না খেয়ে থাকবে না, তাদের ফিসটা বিফোর পেমেন্ট করতে হয়, মামলা ওঠার আগের দিন পেমেন্ট করতে হয়। সুতরাং মামলা হোক বা না হোক খরচাটা একই থাকছে। আমাদের খরচাটা কিন্তু কর্মচারী মহলেই, সর্বস্তরের কর্মচারী, শিক্ষক শিক্ষকের সর্বস্তরের কর্মচারীরাই কিন্তু দিচ্ছেন। এটা স্বীকার্য বিষয়। তার মানে এই এতবার যে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিং এ কিন্তু যে খরচ হতেই আছে, কিন্তু এই যে প্রত্যেকবার পিছিয়ে যাচ্ছে তার জন্য যে খরচ কম হচ্ছে এরকম নয়। তাহলে এবারে যেটা এই কথাতে আসছি যে আগামী 25 তারিখ, 25শে মার্চ মামলা উঠতে চলেছে, 95 সিরিয়াল। ব্যাপারটা অনেকের কাছে ভ্রান্তি যে 95 মানে কি করে এত, কিন্তু এর ব্যাপারটা আসল রহস্যটা কি সেটা, এবং যে আইনজীবী বদল করেছেন কেন করলেন, এবং এই আইনজীবীর কাছ থেকে আপনারা কতটা কি আশা করছেন, এবং 25 তারিখে কি সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে আপনার বক্তব্য? দেখুন, আমরা প্রথমে বলি যে কেন আমরা আইনজীবী বদল করলাম। ঠিক আছে, এই তারিখ হওয়ার ফলে কর্মচারীদের মধ্যে একটা বিরাট হতাশা সৃষ্টি হয়েছে। তাদের দাবি অনুযায়ী আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে একটা সুপ্রিম কোর্টের প্র্যাকটিসরত, নিয়মিত প্র্যাকটিস করে এরকম একজন সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করতে হবে। তাহলে হয়তো চেষ্টা করতে হবে, তো তাহলে হয়তো এই তারিখে খেলা বন্ধ হতে পারে। তা আমরা সেইটা খুব চেষ্টা করে আমরা একজন বিখ্যাত বলতে গেলে, যিনি আরজিকর মামলায় ডাক্তারদের হয়ে দাঁড়িয়েছিলেন, সেই স্বনামধন্য মহিলাকে আমরা জোগাড় করতে পেরে আমরা তার সঙ্গে জোগাড় করে কনসালটেশন সেরে গতবার 7/1/2025 যে
ডেট ছিল, সেই ডেটে আমরা অ্যাপ্লাই করি। এবারে বলতে পারেন যে তিনি কি করেছেন। তিনি দেখুন প্রথমবার যেটা করেছেন সেটা সমস্ত স্তরে কর্মচারীরা ভিডিও দেখেছেন। তিনি যেটা কাজের কাজ করেছেন এই তারিখের তারিখ পুরো বন্ধ করে দিয়েছেন। কি যদি বলেন, সেখানে উনি হাই অন দ্য বোর্ড বলে দিয়েছেন জজের কাছে। এই হাই অন দ্য বোর্ডের মানেটা কি? এই হাই অন দ্য বোর্ড হচ্ছে শুনানি নিশ্চিতকরণ নেক্সট ডেটে, আর মামলার সিরিয়ালটা খুব কাছাকাছি থাকা 10-15-র মধ্যে। এটা হলেই শুনানি নিশ্চিত হবে, কারণ আমাদের প্রতিবারে দেখা যাচ্ছে 45, 50, 60-এ থাকে। সেটা উনি করে দিয়েছেন। বিচারপতি রিটায়ার করেছেন বটে, কিন্তু 7-8 তিনি বলেছেন অ্যাজ প্রেড মানে যাহা প্রেড করেছেন করুণানিধি মহাশয়। হলো এইবার আসি 25 তারিখ, 25শে মার্চের ব্যাপারে। 25শে মার্চে সরকার যেহেতু নানাভাবে বলছে যে 41,000 কোটি টাকা দিলে সরকার মানে ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি হবে সরকারের, যে দিতে পারছে না, সেইটা বন্ধ করার জন্য আমরা উল্লেখযোগ্যভাবে একটা মানে খুব সাংঘাতিক একটা ভালো তথ্য আমরা জোগাড় করবে আরবিআই, আচ্ছা, যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস। সেখানে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গ সরকার হিউজ পরিমাণ টাকা তারা আরবিআই এ জমা রেখেছে, সেখান থেকে সুদ খাচ্ছে। তার পরিমাণ কত? 10.5 লক্ষ কোটি। কোথায় 41,000 কোটি আর কোথায় 10.5 লক্ষ কোটি? কোথায় রয়েছে এই অর্থ? সেইটাই তো কথা। সেইটা আমরা তথ্য পুরোটাই আমরা সুপ্রিম কোর্টে আইএ মানে হচ্ছে ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন করে জমা দিতে হয়। আচ্ছা, সেই পুরো যে যত পাতা আছে, হয়তো 40-50 পাতা হবে, পুরো তথ্যটা আমরা সুপ্রিম কোর্টে বিচারপতিদের দেখানোর জন্য। দেখুন সরকার পক্ষ এফিডেভিট করে আপনার কাছে কি ধরনের মিথ্যা গাওনা গাইছে। মানে অর্থ রয়েছে, আপনারা বলছেন যে তথ্য বলছে অর্থ রয়েছে, এবং সেই পরিমাণটা তো বিশাল। আপনি যেটা বলছেন চমকে ওঠার মতো। সুদ খাচ্ছে কত টাকা? আরেকবার শুনি আপনার মুখে। 10.5 লক্ষ কোটি। 10.5 লক্ষ কোটি টাকা সাসপেন্ড অ্যাকাউন্টে, সাসপেন্স অ্যান্ড মিসলেনিয়াস অ্যাকাউন্টে জমা রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, যেটা ভারতবর্ষের নেই, কথাটা ঠিক নয়, ঠিকই নয়, আদৌ ঠিক নয়। এবং সেটা আপনারা প্রমাণ করে দিতে পারবেন। প্রমাণ করে দিয়েছি অলরেডি, সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। এটা বিচারপতিদের নজরে আনার জন্য দেখুন কি ধরনের মিথ্যা এখানে বলছে সরকার। এইটা আমরা করতে পেরেছি। এছাড়াও আরো বহু তথ্য আছে, যেমন এসএনজেপিসি অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই ডিপার্টমেন্টাল যে নোটিফিকেশন বা অর্ডার, সেগুলো আমরা ম্যানেজ করেছি। এছাড়াও আরো বহু তথ্য আছে। 1980 সাল থেকে বঙ্গভবনের কর্মচারীরা যে হাউস রেন্ট পায়, কেন্দ্রীয় হারে ডিএ পায়, কেন্দ্রীয় হারে ট্রাভেলিং অ্যালাউন্স পায়, সেই সমস্ত আমরা সমস্ত জমা দিয়েছি। এমনকি সুদ সহ আমাদের কত পাওনা আমরা কেউ জানি না, সেইটা চার্ট আকারে সমস্ত জমা দিয়েছি ডিসেম্বর 2024 পর্যন্ত। আচ্ছা, এরকম বহু আরো তথ্য আছে। আইএটা দেখলেই বুঝতে পারবেন। 136 পাতা টোটাল। সেটা আপনাদের প্রত্যেকের কাছে আপনার কাছে প্রত্যেকে প্রোভাইড করে দেবো। আপনি প্রত্যেকে আপনার জানিয়ে দেবেন, মিডিয়াও জানিয়ে দেবেন যে 136 পাতার আইএ আমরা গতকাল 18 তারিখ আমাদের যে এওআর আছেন গৌরানন্দের জুনিয়র, তার নাম আছে মৃগাং প্রভাকর, তিনি জমা করেছেন এবং আইএ পড়ে গেছে, আইএ অ্যালাউ হয়ে গেছে। যেটা আগামী 25 দিনে হিয়ারিং হবে। অ্যাডিশনাল এভিডেন্স হিসাবে, অ্যাডিশনাল ডকুমেন্ট, সরকারকে হারাতে গেলে অ্যাডিশনাল ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টসের মাধ্যমে ওনার যে মিথ্যা সত্য কি আছে আমাদের কাছে, সেটা কোর্টের কাছে জানাতে হবে। এটা নিয়ম। আপনারা কি মনে করছেন যে এই 25 তারিখের যে হিয়ারিং, এই হিয়ারিংটা বাস্তবে অন্যান্যগুলোর মতো হবে না, এটা একটা ভিন্ন হবে এভাবে আশা করছেন? এবং 95 যে সিরিয়াল, এই 95 সিরিয়ালটা তো একটা, এইবারে 95 সিরিয়াল নেব। 95 সিরিয়ালটা হচ্ছে প্রতিবারে, এটা মামলার 15-20 দিন আগে অ্যাডভান্স লিস্ট বলে একটা কথা, আর পজ লিস্ট, এই দুটো লিস্টের ভাগ আছে। অ্যাডভান্স লিস্টে হচ্ছে বেশি থাকে। এর আগে অ্যাডভান্স লিস্ট যতবার বেরিয়েছে 700-র বেশি। এবারে আমাদের আইটেমটা এগুলো যে 95 কতগুলো কোর্টের বলছি, এটাই বলছি ভাগ করে। এই 95 সিরিয়ালের ডিএ মামলাটি 17টা ডিভিশন বেঞ্চে ভাগ হবে। তাহলে 95কে 17 ভাগ দিলে 6 পয়েন্ট হয়।
তাহলে আমাদের ডিএ মামলাটা 6 থেকে খুব বেশি হলে 10-এর মধ্যে থাকবে। এবং তার মানে ওই হিয়ারিং এর একটা সম্ভাবনা প্রবল প্রবল থেকে যাচ্ছে যে 100-200% 45, 50, 60 এই জায়গায় সিরিয়ালে কিন্তু না, থাকবে না, এটা না। কিন্তু নিশ্চিত। এবং আমাদের সেই দিনেই 15-এর মধ্যে ম্যাডাম নিশ্চিত করে দিয়েছিলেন যে ওটা আমি 15-এর মধ্যে শিওরলি করে দেবো এবং শুনানিটা হবেই হবে, যে কোর্টে হোক। এইটা উনি বলেছিলেন। এখন মিলে যাচ্ছে যে অ্যাডভান্স লিস্ট থেকে, আর কাল বাদে পরশু খুব বেশি হলে সোমবার পজ লিস্ট বেরোবে। কোন বিচারপতির ঘরে পড়ছে মামলাটা থাকছে, ডিএ মামলাটা, আর কত নম্বর পজ লিস্টে আমরা কয়েকদিনের মধ্যেই সেটা আমরা জানতে পারি। তো আপনারা শুনলেন দেবপ্রসাদ হালদার, ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক। তিনি বিষয়টা বললেন খোলসা করে। এবং এই যে মামলা 25 তারিখ যেটা হিয়ারিং হতে চলেছে, আমরা আশা করব কর্মচারী মহল, শিক্ষক শিক্ষাকর্মী মহল আশা করব নিশ্চয়ই এই আইনের মধ্য দিয়েই এই জয় আসবে। আমরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ একটা আমাদের বিরাট আর্থিক সংস্থান নেই, এই সীমিত ক্ষমতার মধ্য থেকে আমরা যতটা পারছি আর্থিক সাহায্য করছি এই আইনি লড়াইয়ের জন্য। ফলে আমরা সকলেই আশা করব এই আইন যথাযথ আইন এবং শুনানি যথাযথ হোক এবং এই মামলার নিষ্পত্তি দ্রুত হোক, এই আশায় কিন্তু আমরা রয়েছি পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী মহল, শিক্ষক শিক্ষাকর্মী। আমি দেবপ্রসাদ বাবুকে অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন। এবং লড়াইয়ে জয় আপনার শুধু নয়, এটার মধ্য দিয়ে কর্মচারী মহল সকলের জয় আসবে। এবং আমাদের এই সীমিত যে সাহায্যটুকু আপনারা গ্রহণ করে, আমরা সানন্দে গ্রহণ করলাম, সকলে করছে, আমরা আমাদের সীমিত অবশ্যই খুব ভালো লাগছে আজকে যে আপনার হাত থেকে, আপনার সংগঠনের মাধ্যমে আমরা 30,000 টাকা পেলাম। এটা ওই মামলার যে অ্যাডভোকেটদের যে ফিজ সেটা আমরা মিট আপ করতে পারবো এবং আমরা জয় নিশ্চিত করার চেষ্টায় থাকবো।